তো বন্ধুরা, বলিউডের বাদশার এইবার হয়েছে এক দারুণ কামব্যাক, কারণ এই বছর শাহরুখ খানের একটি নয়, বরং দুটি সুপারহিট সিনেমা রিলিজ হয়েছে। পাঠান তো দারুণ ছিলই, কিন্তু জওয়ান তার থেকেও অনেক ভালো। এই সিনেমায় মসলা ও অ্যাকশনের পাশাপাশি দেশপ্রেম এবং করাপশনের মতো অনেক বিষয়কে হাইলাইট করা হয়েছে। এই কারণেই এই মুভি খুবই ইন্টারেস্টিং, তবে একটু কনফিউজিংও বটে। এই কারণেই আজ আমি জওয়ান সিনেমাটিকে সংক্ষেপে ব্যাখ্যা করব, তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। এই গল্প শুরু হয় 2022 সালে, যেখানে আজাদ রাঠুর নামের এক পুলিশ অফিসার, যে একটি মহিলা জেলের জেলর ছিল, সে নিজের রূপ পাল্টে তার জেলের 6টি মেয়েকে নিয়ে মুম্বাইয়ের একটি মেট্রো ট্রেন হাইজ্যাক করে ফেলে এবং বদলে সে সরকারের কাছে চায় 0,000 কোটি টাকা। কিন্তু সরকার তার এই দাবি মেনে নেয় না। এই কারণেই আজাদ ও তার দল আগে থেকেই প্ল্যান করে নেয় এবং এক বড় ব্যবসায়ী কালী গায়কোয়াড়ের মেয়েকেও সেই মেট্রোতেই নিয়ে আসে। এই জন্য যখন কালী জানতে পারে যে তার মেয়ে কিডন্যাপ হয়ে গেছে, তখন সে 0,000 কোটি টাকা দিতে রাজি হয়ে যায়। তারপর যখন আজাদের কাছে সেই টাকা অনলাইনে পৌঁছে যায়, তখন সে সেই টাকা নিজের জন্য রাখে না, বরং সেই পুরো অর্থ দেশের 7 লাখ কৃষকের অ্যাকাউন্টে পাঠিয়ে তাদের ঋণ মিটিয়ে দেয়। এরপর আজাদ ও তার দল মেট্রোর মানুষদের নিরাপদে ছেড়ে দেয় এবং পুলিশ ও মিলিটারি থেকে পালিয়ে যায়। এই ঘটনার পর কিছু মানুষ অনেক খুশি হয়, আর অনেকেই খুব অবাক হয়ে যায়। এইসব করার পেছনে আজাদের উদ্দেশ্য ছিল দরিদ্র কৃষকদের সাহায্য করা, তবে এই পুরো ঘটনার পেছনে লুকিয়েছিল একটি অনেক বড় গল্প। 30 বছর আগে আজাদের বাবা বিক্রম রাঠুর একজন সৈনিক অর্থাৎ জওয়ান ছিলেন এবং তিনি ইন্ডিয়ান আর্মির একটি বিশেষ ইউনিট অগ্নি রেজিমেন্টের ক্যাপ্টেন ছিলেন। তারপর বিক্রমের বিয়ে হয় ঐশ্বর্যা নামের এক মেয়ের সঙ্গে, এবং বিয়ের কিছুদিন পরই তাকে একটি মিশনে যেতে হয়। সেই মিশনে যখন তারা সন্ত্রাসীদের সঙ্গে লড়ছিল, তখন বিক্রমের দলের সবার বন্দুক নষ্ট হয়ে যায়। এর ফলে তাদের এক সঙ্গীর প্রাণ চলে যায়। তবে তাও তারা কোনোভাবে সেই যুদ্ধে জয়লাভ করে। এই ঘটনার পর বিক্রম রাঠোর সেই বন্দুক বানানো কোম্পানির বিরুদ্ধে মামলা করে, কারণ যুদ্ধের সময় সেই কোম্পানির বানানো বন্দুকগুলো একদম অকেজো হয়ে গিয়েছিল। এবং এই কোম্পানির বন্দুক আগের এক মিশনেও বন্ধ হয়ে গিয়েছিল, যার কারণে অনেক জওয়ান শত্রুর হাতে মারা গিয়েছিল। সেই বন্দুক কোম্পানির মালিক ছিল কালী গায়কোয়াড়, যে ছিল একদম নিষ্ঠুর এবং ভয়ঙ্কর মানুষ। যখন তার বিরুদ্ধে খারাপ বন্দুক বিক্রির মামলা করা হয়, তখন কালী নিজের ভুল না মেনে উল্টো সৈনিকদেরই দোষী ঠাড়ায় এবং সে প্রচুর টাকা দিয়ে সেই মামলা চুপচাপ মিটিয়ে নেওয়ার প্রস্তাব দেয়। কিন্তু বিক্রম সেই প্রস্তাবে রাজি হয় না এবং সে কালীকে ভুল প্রমাণ করে তার কোম্পানি থেকে বন্দুক কেনা বন্ধ করিয়ে দেয়। এই কারণে কালী খুব রেগে যায় এবং এক রাতে বিক্রম ও তার স্ত্রী ঐশ্বর্যার উপর হামলা চালায়। তারপর কালী বিক্রমের ঘরে অনেক মিথ্যা প্রমাণ ও প্রচুর টাকা রেখে দেয় তাকে দেশদ্রোহী প্রমাণ করার জন্য। এবং তারা ঐশ্বর্যকে বলে, যদি সে নিজের স্বামীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেয়, তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু ঐশ্বর্য তাদের কথা মানে না এবং সে সেই পুলিশদের মেরে ফেলে যারা কালীর হয়ে কাজ করছিল। ঐশ্বর্যর এই কাজে কালীর পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়, যে পরিকল্পনায় সে বিক্রমকে দেশদ্রোহী প্রমাণ করে যাবজ্জীবন কারাদণ্ড দিতে চাচ্ছিল। এই কারণে সে এখন বিক্রমকে একটি প্লেনে করে সীমান্তের কাছে নিয়ে যায় এবং তাকে গুলি করে প্লেন থেকে নিচে ফেলে দেয়। এরপর ঐশ্বর্যর বিরুদ্ধে হত্যা ও দেশদ্রোহের অভিযোগ আনা হয় এবং তাকে ফাঁসির সাজা দেওয়া হয়। আর সরকার ভাবে বিক্রম রাঠোর বিশ্বাসঘাতকতা ধরা পড়ার পর কোথাও পালিয়ে গেছে। কিন্তু ওদিকে আশ্চর্যের বিষয় ছিল, এতগুলো গুলি লাগার পরও বিক্রম মারা যায় না। সে সীমান্তের কাছের একটি গ্রামের লোকদের কাছে পাওয়া যায়, যারা কয়েক মাস ধরে তার চিকিৎসা করে। এই চিকিৎসার ফলে বিক্রম সুস্থ হয়ে ওঠে, কিন্তু তার স্মৃতি চলে যায়। তাই সে সেই গ্রামেই বসবাস শুরু করে। সে গ্রামবাসীদের চোর ডাকাত থেকে রক্ষা করে এবং তাদের নায়ক বা ত্রাতা হয়ে ওঠে। অন্যদিকে ঐশ্বর্য প্রেগন্যান্ট থাকার কারণে তার ফাঁসির সাজা 5 বছরের জন্য স্থগিত করা হয়, যেন সে তার সন্তানকে একটু বড় করতে পারে। তারপর ঐশ্বর্যকে এক মহিলা জেলে রাখা হয়, যেখানে তার সন্তানের জন্ম হয়, যার নাম রাখা হয় আজাদ। তারপর ওই জেলেই থাকতে থাকতে আজাদ 5 বছরের হয়ে যায়। কিন্তু ঐশ্বর্য তখনও জানত না যে বিক্রম বেঁচে আছে। তাই সে তার ছেলেকে বোঝায় যে তার বাবা মারা গেছেন এবং তাকে বড় হয়ে এটা প্রমাণ করতে হবে যে তার বাবা দেশদ্রোহী নয়, বরং দেশপ্রেমিক ছিলেন। এছাড়াও সে আজাদকে বলে তাকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে এবং নির্দোষ মানুষের সাহায্য করতে হবে। এরপর ঐশ্বর্যকে ফাঁসি দেওয়া হয়। তখন ওই জেলের এক মহিলা পুলিশ আজাদকে দত্তক নেয়। সে আজাদকে লেখাপড়া শেখায়, বড় করে তোলে এবং তার মা বাবার পুরো ইতিহাস জানিয়ে দেয়।
তখন আজাদ সিদ্ধান্ত নেয় তার বাবাকে ন্যায় বিচার পাইয়ে দেবে এবং দেশের অসহায় মানুষদের সাহায্য করবে। এই কারণেই সে একজন পুলিশ অফিসার হয়ে ওঠে এবং সেই একই মহিলা জেলে চাকরি নেয় যেখানে তার মা বন্দী ছিলেন। আজাদ সেই জেলে অনেক উন্নয়নের কাজ করে, যার ফলে বন্দীদের জীবন ভালো হয়ে উঠতে থাকে এবং তারা অপরাধের পথ ছেড়ে দেয়। এরপর আজাদ পুরো দেশে পরিবর্তন আনার একটি মিশন শুরু করে। এই জন্য সে নিজের জেলের ৬ জন যোগ্য মেয়েকে বেছে নেয়, যাদের অন্যায়ভাবে ফাঁসিয়ে জেলে পাঠানো হয়েছিল। সেই মেয়েদের নিয়ে আজাদ একটি দল তৈরি করে এবং তারা সবাই বেআইনি উপায়ে দুর্নীতি ও অপরাধের বিরুদ্ধে লড়াই শুরু করে। তবে তারা নিজেদের আসল পরিচয় গোপন রাখে যাতে কেউ তাদের সন্দেহ না করে। এইভাবে আজাদ ও তার দল কিছু ছোট ছোট মিশন সম্পন্ন করে এবং তারপর বড় মিশন শুরু করে, যার মধ্যে তারা প্রথমে মুম্বাইয়ের মেট্রো ট্রেন হাইজ্যাক করে এবং কালী গায়কোয়াড় থেকে টাকা নেয়, যা তারা গরিব কৃষকদের মধ্যে বিলিয়ে দেয়। এই মিশনের মাধ্যমে আজাদ তার দলের একটি মেয়ে, যে একজন কৃষকের মেয়ে ছিল, তাকে ন্যায় বিচার পাইয়ে দেয়। এর সাথেই সে কালীর কাছ থেকে নিজের মা বাবার প্রতিশোধ নেওয়া শুরু করে এবং নিজের বাবার উপর থেকে দেশদ্রোহীর দাগ মুছে ফেলার জন্য সে জি বিক্রম রাঠোর কি এর নাম ও রূপ ব্যবহার করে এইসব কাজ করছে, যাতে জনগণ তাকে দেশদ্রোহী নয় বরং একজন হিরো হিসেবে চিনতে পারে। এই সময় আজাদ বিয়ের জন্য একটি মেয়েকে দেখতে যায়, যার নাম ছিল নর্মদা রায়। নর্মদা মুম্বাইয়ের অ্যান্টি টেরোরিজম ব্রাঞ্চের প্রধান ছিলেন এবং তিনি একজন সিঙ্গেল মাদার ছিলেন, যিনি নিজের মেয়ের জন্য একজন ভালো ছেলের সাথে বিয়ে করতে চাচ্ছিলেন। আজাদ, নর্মদা এবং তার মেয়ে দুজনের কাছেই পছন্দ হয়ে যায়। কিন্তু নর্মদা জানত না আজাদকে এবং মেট্রো ট্রেন হাইজ্যাক হওয়ার পর থেকে সেই হাইজ্যাকারকেই খুঁজছিলেন তিনি। আজাদ নর্মদাকে নিজের সত্যিটা জানানোর চেষ্টা করে, কিন্তু সঠিক সময় পায় না। এরপর আজাদ তার দলের এক মেয়ে, যার নাম রম ছিল এবং সে একজন ডাক্তার ছিল, তাকে ন্যায়বিচার পাইয়ে দিতে একটি মিশন শুরু করে। কয়েক বছর আগে রম একটি সরকারি হাসপাতালে কাজ করত, যেখানে কোনো সুবিধাই ছিল না। একদিন সেই হাসপাতালের দুর্নীতিগ্রস্ত ম্যানেজমেন্ট ও স্বাস্থ্যমন্ত্রীর ভুলের কারণে অনেক শিশু মারা যায়। আর যখন রম সেই ম্যানেজমেন্টকে দোষী বানাতে যায়, তখন উল্টো তাকেই সেই শিশুদের মৃত্যুর জন্য দোষী বানিয়ে জেলে পাঠানো হয়। এই কারণে এবার প্রতিশোধ হিসেবে আজাদ ও তার দল স্বাস্থ্যমন্ত্রীর উপর হামলা করে এবং তাকে একটি সরকারি হাসপাতালে কিডন্যাপ করে নিয়ে যায়। সেই স্বাস্থ্যমন্ত্রী ছিল কালী গায়কোয়াড়ের জামাই। এই কারণে এই ঘটনাও কালীর উপর আরেকটা বড় আঘাত হয়ে দাঁড়ায়। এরপর আজাদ আবার বিক্রম রাঠোরের রূপ ধরে নর্মদার সঙ্গে দেখা করে এবং স্বাস্থ্যমন্ত্রীর জীবনের বদলে সব সরকারি হাসপাতালকে ঠিক করার দাবি জানায়। সেই সাথে সে হাসপাতাল ম্যানেজমেন্টকে রমের কাছে ক্ষমা চাইতে বাধ্য করে। যখন তার সব দাবি পূরণ হয়ে যায়, তখন আজাদ ও তার দল স্বাস্থ্যমন্ত্রীকে ছেড়ে দিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু তখনই নর্মদা এবং মিলিটারি সদস্যরা সেখানে পৌঁছে গিয়ে তাদের ঘিরে ফেলে। তখন আজাদ সবাইকে সঙ্গে নিয়ে তাদের সঙ্গে লড়ে এবং সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু যাওয়ার সময় নর্মদার হাতে আজাদের মুখোশটি পড়ে যায়, যেটি দিয়ে সে সেই হাইজ্যাকার একটি স্কেচ তৈরি করতে শুরু করে। অন্যদিকে কালী গায়কোয়াড় দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ সে দুবার সেই হাইজ্যাকারের কাছে হেরে গিয়েছে। এই কারণেই সে এবার এই যুদ্ধ জেতার জন্য একটি রাজনৈতিক পার্টিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়, যাতে সব ক্ষমতা তার হাতে চলে আসে। সেই কারণে সে নির্বাচনে দাঁড়ায়। কিন্তু নির্বাচন জেতার জন্য তার প্রচুর টাকার দরকার ছিল এবং সে কিছুদিন আগেই নিজের মেয়েকে বাঁচানোর জন্য অনেক টাকা খরচ করে ফেলেছিল। এই কারণে সে টাকার ব্যবস্থা করতে রাশিয়ায় যায় এবং সেখানে অনেক বড় ব্যবসায়ীদের সঙ্গে মিটিং করে বলে তারা চাইলে তাদের বেআইনি ব্যবসাগুলো ভারতে চালাতে পারবে, কারণ সে নিজের সরকার গঠন করতে চলেছে, যার জন্য তার ওই ব্যবসায়ীদের টাকা দরকার। তখন সেখানকার এক মাফিয়া গ্যাংস্টার কালীকে টাকা দিতে রাজি হয়ে যায়। এদিকে নর্মদা ও আজাদের বিয়ে হয়ে যায়। কিন্তু বিয়ের ঠিক পরেই নর্মদার হাতে সেই হাইজ্যাকারের স্কেচ চলে আসে, যেটা দেখে সে বুঝে যায় আজাদই সেই ব্যক্তি। তাই সে এখন আজাদের বিরুদ্ধে হয়ে যায়। এই সময় কালীর ছোট ভাই মশো আজাদের আসল পরিচয় জেনে ফেলে। তাই সে নর্মদা ও আজাদকে কিডন্যাপ করে এবং তাদের টর্চার করতে থাকে, কারণ মনিফও মনে করেছিল যে নর্মদাও আজাদের সঙ্গেই আছে। ওদিকে আজাদের দলের মেয়েরা যখন জানতে পারে যে আজাদ বিপদে পড়েছে, তখন তারা সবাই তাকে বাঁচাতে পৌঁছে যায়। কিন্তু ঠিক তখনই সেখানে আরেকজন মানুষ এসে মনিহ ও তার দলকে আক্রমণ করে বসে। এই মানুষটি আর কেউ নয়, সে ছিল আজাদের বাবা বিক্রম রাঠোর। বিক্রমকে সেখানে নিয়ে এসেছিল জুজু নামের এক পুলিশ অফিসার, যে মেট্রো ট্রেনের সময় আজাদের সঙ্গে দেখা হয়েছিল। আসলে এই পুলিশ অফিসার ছিল সেই গ্রামেরই এক ছেলে, যেখানে বিক্রম স্মৃতিভ্রষ্ট হওয়ার পর থাকত। ৩০ বছর আগে সে বিক্রমকে কথা দিয়েছিল যে বড় হয়ে সে তার আসল পরিচয় খুঁজে বার করবে।
এবং যখন মেট্রোর সেই ঘটনার সময় সে আজাদকে দেখে, তখন তার মনে পড়ে যায় সেই গ্রামের মসিহার কথা। এই জন্য সে অনুসন্ধান করে জানতে পারে যে সেই মানুষটি আসলে মিলিটারির জওয়ান বিক্রম রাঠোর, যাকে দেশদ্রোহী ঘোষণা করা হয়েছিল। এরপর জুজু বিক্রমের 4 জন বন্ধুকে একত্র করে এবং তাদের নিয়ে নিজের গ্রামে যায়। যদিও তখনও বিক্রমের স্মৃতি পুরোপুরি ফিরে আসেনি, কিন্তু সব ঘটনা মিলিয়ে সবাই বুঝে যায় যে মুম্বাইতে যে ব্যক্তি বিক্রম রাঠোরের নামে বিপ্লব চালাচ্ছে সে আসলে বিক্রমেরই ছেলে। তারপর জুজু ও বাকি সবাই মিলে মুম্বাইয়ে চলে আসে এবং বিক্রম সেই জায়গায় পৌঁছে যায় যেখানে আজাদ ও নর্মদাকে বন্দী করে রাখা হয়েছিল। সেখানে বিক্রম সব গুন্ডা ও কালীর ভাই মনীষকে মেরে ফেলে এবং আজাদকে উদ্ধার করে নিয়ে যায়। অন্যদিকে নর্মদা আবার নিজের দায়িত্বে ফিরে যায়। এখন সে আজাদের আসল পরিচয় জেনে ফেলেছিল, তাই সে খুব রাগান্বিত হয় এবং তাকে গ্রেফতার করতে চায়। কিন্তু তাদের জানা ছিল না আজাদ এখন কোথায়। তবে নর্মদা এটুকু জেনে গিয়েছিল যে আজাদের দলের 6 মেয়ে এখনও সেই জেলেই থাকে যেখানে সে চাকরি করত। এই জন্য নর্মদা নিজেই বন্দী সেজে সেই জেলে পৌঁছে যায় যাতে মেয়েদের থেকে আজাদের অবস্থান বের করতে পারে। সেখানে গিয়ে সে মেয়েদের আবেগে আঘাত করে তাদের নিজের পক্ষে আনার চেষ্টা করে। তখন সেই মেয়েরা নর্মদাকে আজাদ ও তার মা-বাবার পুরো গল্প খুলে বলে, যার ফলে নর্মদাও আজাদের পক্ষ নেয়। কিন্তু এই সময় নর্মদার সহকারী ইরানি, যে আসলে কালীর হয়ে কাজ করত, সেও এই মেয়েদের কথা শুনে আজাদের আসল পরিচয় জেনে ফেলে এবং কালীকেও সব জানিয়ে দেয়। ওদিকে কালী তার ভাইয়ের মৃত্যুর কারণে প্রচণ্ড রেগে যায়। তাই সে ইরানিকে বলে যে সে যেন নর্মদা এবং সেই 6 জন মেয়েকেও মেরে ফেলে। এরপর যখন ইরানি তাদের মেরে ফেলতে যাচ্ছে, তখন আজাদ, বিক্রম এবং তাদের বন্ধুরা সেই জেলে পৌঁছে যায় এবং তারা ইরানি ও তার দলকে মেরে ফেলে। কিন্তু সেই লড়াইয়ের মাঝেই আজাদের দলের একটি মেয়ে মারা যায়। তখন নর্মদা সেই মেয়ের জায়গা নেয় এবং সেই যুদ্ধের অংশ হয়ে যায়। এই সময় আজাদ ও তার দল জানতে পারে যে কালী নির্বাচনে দাঁড়াতে যাচ্ছে এবং সে পুরো সিস্টেমকে নিজের নিয়ন্ত্রণে আনতে চায়। এর জন্য সে বিদেশ থেকে প্রচুর টাকা এনেছে এবং সেই টাকা দিয়ে ভোটারদের কিনতে চাইছে। এই কারণে আজাদ ও তার দল প্ল্যান করে যে তারা কালীর টাকার ট্রাকগুলো গন্তব্যে পৌঁছানোর আগেই চুরি করে নেবে। তারপর তারা সবাই সেই ট্রাকের কাছে পৌঁছে যায়, যেখানে বিক্রম ও তার বন্ধুরা সব গুন্ডাদের মনোযোগ অন্যদিকে সরিয়ে দেয় এবং আজাদ নিজের দল নিয়ে সেই ট্রাকগুলো নিয়ে পালিয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত বিক্রম ও তার বন্ধুরা কালীর লোকদের হাতে ধরা পড়ে যায় এবং তারা তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। অন্যদিকে নর্মদা ও কিছু মেয়ে মিলে দেশের সব ভোটিং মেশিন চুরি করে নেয় এবং সেগুলো আজাদ তার জেলে রাখে। তারপর সে বিক্রম রাঠোরের রূপ ধরে টিভিতে লাইভ আসে এবং বলে সে একটি মহিলা জেল নিয়ন্ত্রণে নিয়েছে, যেখানে 6000 মহিলা তার কবজায় রয়েছে এবং তাদের ছেড়ে দেওয়ার বদলে সে সরকারকে তার দাবি মানতে বাধ্য করতে চায়। তখন সরকার তার সঙ্গে কথা বলার জন্য স্পেশাল টাস্ক ফোর্স অফিসার গি মাধবন নায়ক কিকে সেই জেলে পাঠায়। কিন্তু মাধবন নায়ক কথা বলার বদলে তাকে গ্রেফতার করতে পুরো আর্মিকে জেলের ভিতরে পাঠিয়ে দেয়। তখন আজাদের জেলের 6000 মহিলা সেই আর্মিকে হারিয়ে দেয়। তারপর আজাদ মাধবন নায়ককে জানায় যে তার কাছে দেশের 9 লাখ ভোটিং মেশিন রয়েছে এবং সেগুলো ফেরত পেতে হলে তার দাবি মানতেই হবে। তার দাবি ছিল দেশের 2-5-3টি বড় কোম্পানি বন্ধ করে দেওয়া হোক, কারণ তাদের কারণে বাতাস ও জল দূষিত হচ্ছে এবং মানুষ মারা যাচ্ছে। এই কথা শুনে সরকার বুঝতে পারে তার দাবি যৌক্তিক, তাই সেই কোম্পানিগুলোকে তৎক্ষণাৎ বন্ধ করে দেওয়া হয়। তখন আজাদ আবার টিভিতে লাইভ আসে এবং নিজের আসল পরিচয় প্রকাশ করে জানায় যে সে একজন সাধারণ মানুষ এবং সে চায় মানুষ যেন তাদের ভোটের শক্তির সঠিক ব্যবহার করে, যাতে কাউকে আর এমন কোনো বিপ্লব করতে না হয়। এরপর আজাদ সেই ভোটিং মেশিনগুলো জেলের বাইরে পাঠিয়ে দেয়। ঠিক তখনই কালী বিক্রম এবং তার বন্ধুদের বন্দী করে সেই জেলে এসে হাজির হয়। সে আজাদ এবং বিক্রমকে মারতে থাকে আর তাদের কাছ থেকে জানতে চায় তার টাকা কোথায়। কিন্তু তারা কেউই কিছু বলে না। তখন কালী নিজের বন্দুক দিয়ে বিক্রমকে মারার চেষ্টা করে, কিন্তু তার বন্দুক কাজ করে না। তাই সে বারবার চেষ্টা করতে থাকে। আর তখনই সেই বন্দুকের শব্দ শুনে বিক্রমের স্মৃতি ফিরে আসে এবং সে বুঝে যায় কালী তার সঙ্গে ঠিক কি করেছিল। এই কারণে বিক্রম নিজের ছেলেকে সঙ্গে নিয়ে কালী ও তার সঙ্গীদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দেয় এবং শেষ পর্যন্ত তারা দুজনে মিলে কালীকে সেই জেলেই ফাঁসি দেয়, যাতে ঐশ্বর্য তার ন্যায়বিচার পায়। এই সব কিছুর পরে আজাদ তার বাবা, স্ত্রী এবং বন্ধুদের সঙ্গে সুখে শান্তিতে থাকতে শুরু করে। তারপর কয়েক মাস পর অফিসার মাধবন নায়ক আজাদের সঙ্গে দেখা করতে আসে। আসলে মাধবন নায়ক আগেই আজাদের সঙ্গে গোপনে কাজ করছিল এবং সব মিশনে তাকে সাহায্য করেছিল। এবং এবার সে আজাদকে আরেকটি নতুন মিশনের দায়িত্ব দেয়, যেটি আজাদ তার বাবাকে সঙ্গে নিয়ে শুরু করে।